সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্ডজির নিয়মিত আয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করি। গত পর্বে আমরা পাকিস্তান নিয়ে কথা বলেছি, আজকে কথা বলবো পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র এবং যেই ডাকুমড়ো সম্পর্ক থাকে যে দলটার সাথে, সেই দলটাকে নিয়ে ভারত। ফয়সাল হাবিব আছেন নিয়মিত আমার সাথে যথারীতি। ফয়সাল, ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ কালকে, ঠিক আছে? তো কি মনে হচ্ছে তোমার? শুধু বাংলাদেশের ম্যাচ নিয়ে পার্সপেক্টিভে বলো আগে, তারপর আমরা বিশ্লেষণ। ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে? ভালো লাগতেছে যে বাংলাদেশ অনেকদিন পরে একটা আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবে এবং ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ সবসময় একটু উত্তেজনাপূর্ণ হয় এবং লাস্ট কয়েকটা ম্যাচ বা কয়েকটা টুর্নামেন্টে যদি আমরা দেখি উত্তেজনাটা একটু কমছে আসলে আমি বলবো, কারণ লাস্ট কয়েকটা টুর্নামেন্টে বাংলাদেশ ইজিলি হেরে গেছে, মানে একতরফা হেরে গেছে। তুমি যদি দেখো যে লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ একতরফা হারলো পুনেতে, টি-20 ওয়ার্ল্ড কাপে একতরফা ম্যাচে ইন্ডিয়া জিতে গেল, তার আগে 19 ওয়ার্ল্ড কাপেও তো 25-30 রানে হারছিল বাংলাদেশ, কিন্তু মোটামুটি একতরফাই ছিল। একটা না ফাইট বাংলাদেশ ফার্স্ট ইনিংসে দিয়েছিল ঠিকই, ঠিক আছে, কিন্তু মোটামুটি একতরফা ছিল। কেন বলতেছি? কারণ আগে বাংলাদেশ এর চেয়ে অনেক বেশি ক্লোজ ম্যাচ খেলতো। আগে ইন্ডিয়ার সাথে ম্যাচ মানেই লাস্ট মোমেন্ট পর্যন্ত জানা যাবে না কে জিতবে, বিশেষ করে এশিয়া কাপের ম্যাচগুলো। এক্স্যাক্টলি। ওই একটা অস্ট্রেলিয়া যে টি-20 ওয়ার্ল্ড কাপ হইলো, ওইখানেও তো বাংলাদেশ হেরে গেল। সো ওই কম্পিটিশনটা আবার ব্যাক আসবে। ভারতেরও আসলে একটু ভয়ে কাঁপাকাঁপি শুরু করবে ভারত, যে কি হয় এমন একটা ম্যাচ হবে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, এবার আমরা ভারতের দিকে একটু ঢুকি, যেখানে তুমি বললা যে হচ্ছে একতরফা ম্যাচ চলে যায়। আর ভারতের এই টিমটা মোটামুটি অনেকেরই হচ্ছে আইসিসি টুর্নামেন্টে ডেবিউ হতে যাচ্ছে, ঠিক আছে? সেখানে হচ্ছে সিনিয়র ক্রিকেটার বলতে খুব বেশি কেউ নাই। যদি আমরা বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছেড়ে বলি তাহলে কিন্তু নাই বললেই চলে। জাসপ্রীত বুমরা হয়তো বা কয়েকটা টুর্নামেন্ট খেলা ছিল, তিনিও নাই। তো এইরকম ভারতকে, এরকম একটা মোটামুটি ভারতকে বাংলাদেশের অপেক্ষাকৃত একটা অভিজ্ঞ দল, দুইটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা 6 জন প্লেয়ার আছেন বাংলাদেশের এই টিমে। এটা কি বাংলাদেশের জন্য একটি অ্যাডভান্টেজ হবে কিনা? না, এগুলো খুব বেশি ম্যাটার করে না। কারণ ভারতের জন্য, তুমি ভারতের পার্সপেক্টিভ থেকে বলো। মানে যে কোনো ব্যাপারেই এই যে অভিজ্ঞতা, আর সত্যি কথা বলতে ভাই খুব বেশি ম্যাটার করে না। আমরা অভিজ্ঞতা নিয়ে অনেক লাফাইছি, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি। যদি অভিজ্ঞতা ম্যাটারই করতো, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি যতদিন পর্যন্ত থাকছে, এই 5 জনের সমান অভিজ্ঞতা সম্পন্ন কেউই ছিল না। বাংলাদেশ অ্যাটলিস্ট 1-2টা তো টুর্নামেন্ট বা ট্রফি জিততো। সো সে অভিজ্ঞতা খুব বেশি এফেক্ট ফেলে না। আর ইন্ডিয়ার, হ্যাঁ, ওই রোহিত আর বিরাটের লেভেলের সিনিয়র নাই, ঠিক আছে, কিন্তু মোহাম্মদ শামি, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া এরাও সিনিয়র, শ্রেয়াস আইয়ার এরাও সিনিয়র। ইনফ্যাক্ট জুনিয়র যদি কাউকে বলা যায়, শুভমান গিলকে বলতে পারা যাবে, কিন্তু শুভমান গিলও তো আসলে ভাইস ক্যাপ্টেন। ইন্ডিয়ার এই টিমটাতেও মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে এবং এরা নিয়মিত খেলতেছে একসাথে, এবং এই যে প্রেশার বা দর্শকের চাপ, এটা ইন্ডিয়াকে খুব বেশি এফেক্ট ফেলে না, কারণ তারা নিয়মিত আইপিএল খেলে, সেখানে তারা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়। তাই ইন্ডিয়ার সাথে আসলে এক্সপিরিয়েন্সের গান দিয়ে খুব বেশি লাভ। তারপর হচ্ছে যে কোশ্চেনটা আমার, সেটা হচ্ছে ইন্ডিয়া কি টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল? হ্যাঁ, ইন্ডিয়াই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। কারণ হলো একই মাঠে তারা সবগুলা ম্যাচ খেলবে। আর 2 নম্বর কারণ, তারা জানে কি ধরনের পিচ থাকবে, কি ধরনের একাদশ থাকবে। 3 নম্বর ব্যাপারটা হলো তাদের স্পিন সবচেয়ে শক্তিশালী। ব্যাটিংয়ের ব্যাপারে আমি নাই গেলাম, এই 3টা কারণেই তারা কিন্তু অন্যতম ফেভারিট। এবং সব কিছু মিলায় জাসপ্রীত বুমরাকে ছাড়াও 8 দলের মধ্যে ভারত সবচেয়ে ফেভারিট এই টুর্নামেন্ট। ভারতের আমরা যদি টপ অর্ডারের দিকে দেখি, টপ অর্ডার টু মিডল অর্ডার, একদম লোয়ার মিডল অর্ডার পর্যন্ত যাওয়ার দরকার নেই। এইখানেও কিন্তু ব্যাটিংয়ের দিক থেকেও টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারতকে বললে আমার মনে হয় না খুব একটা ভুল হবে। এবং ভারতের অবশ্যই সবচেয়ে শক্তিশালী দল, এবং ভারতের ব্যাটিংয়ের যেটা প্লাস পয়েন্ট সেটা হলো তাদের মিক্সচার। একজন মারবে, একজন ধরবে, এই মিক্সচারটা ভারতের মতো কোনো দলে নাই। আপনি যদি পাকিস্তানে দেখেন, ফাখার জামান একাই মারে, তাছাড়া আর মারার কেউ নাই। নিউজিল্যান্ডে গ্লেন ফিলিপস মারে পরের দিকে এসে, তাছাড়া শুরুর দিকে ধুপধাপ মারবে এমন কেউ নাই। বাংলাদেশে জাকের আলী বা রিয়াদকে আপনি ধরতে পারেন। তার আগে যে হ্যাঁ, বাংলাদেশের ওপেনাররা হয়তো বা মারে একটু, তামিম সৌম্য হয়তো বা এগ্রেসিভ খেলবে, কিন্তু 3-4-এ রিয়াদ মিরাজ শান্ত দুজনের মধ্যে কেউই তেমন মেরে খেলবে না। অস্ট্রেলিয়ার সেম, ট্রাভিস হেড মারবে আর কেউ মারবে না। ইংল্যান্ডের সবাই মারবে, সাউথ আফ্রিকার ক্লাসেন মারবে, সামনের দিকে ওরা খুব একটা মারবে না। আরেকটা কি আফগানিস্তান গুরবাস হয়তো মারবে, তাছাড়া কেউ মারবে না। ইন্ডিয়ার দিকে যদি আপনি তাকান,
রোহিত মারবে, গিল ধরবে। 3-এ এসে বিরাট কোহলি খুব একটা মারবে না, ধরবে। 4-এ এসে শ্রেয়াস আইয়ার আবার মারবে। 5-এ এসে রাহুল ধরবে। কিন্তু এরপর থেকে যারা আছে 6 আকসার, জাদেজা, হার্দিক সবাই মারবে। একজন মারে একজন ধরে, একজন মারে একজন ধরে। এর জন্য ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ সবচেয়ে কঠিন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যেহেতু মিক্সচারের কথা বললেন, সেখানে হচ্ছে ইন্ডিয়ার আরেকটা অ্যাডভান্টেজ থাকে হচ্ছে এই যে ধরে খেলা, মারা খেলা, দুইজন ক্রিজের দুই প্রান্তে থাকলে দুইজনের দুইটা রোল। এটা কিন্তু আবার যখন আবার দলের প্রয়োজন হয় তখন কিন্তু শুভমান গিলকে ধরে খেলা দেখা যায়। এই গুণটা কিন্তু ইন্ডিয়াকে এগিয়ে দেয় অনেক। ওটাই বললাম যে দলের প্রয়োজনে গিল মারবে না, গিল ধরে খেলবে, কিন্তু ওর ধরে খেলাটা আবার খুব বেশি স্লো হবে না, ধরে খেলাও 100 স্ট্রাইকার। এক্স্যাক্টলি। আর কিন্তু ইংল্যান্ডের যেখানে আবার বললাম একটু আগে, ইংল্যান্ডের হয় মারবে না হয় আউট হবে, ওরা আসলে ধরে খেলতে জানে না। ইন্ডিয়ার এগেনস্টে যে সিরিজটা দেখা গেল, প্রত্যেকটা ম্যাচে কিন্তু শুরুতে পাওয়ার প্লেতে 80-র উপর রান করছে, কিন্তু অল আউট হয়ে গেছে মিডল ওভারে, যখন টানা অনেকক্ষণ স্পিন খেলানো হয়েছে তারা মারতে গিয়ে আউট হয়েছে। ইন্ডিয়ার এই সমস্যাটা নাই। ইন্ডিয়ার স্পিন ভালো খেলে এমন প্লেয়ার আছে, পেস ভালো খেলে এমন প্লেয়ার আছে। শুরুতে এসে রোহিত শর্মার তো খেলার ধরনই বদলাই দিয়েছে, যে কটা বল থাকবে মারবে। ব্র্যান্ডন ম্যাককালাম যেটা করছিল 15 সালে, রোহিত শর্মা সেটা করার চেষ্টা করতেছে। তো এই জায়গাটাতেই আসলে যে যদি প্রয়োজন পড়ে গিল একদিকে একাই টিকে থাকবে, আবার যদি প্রয়োজন পড়ে গিলও ওভারে 10 রান করে নিতে পারবে। যদিও আপনি একটু আগে বলেছেন যে জাসপ্রীত বুমরা ছাড়াও ভারত শক্তিশালী দল, তাদের বোলিং লাইন আপ আছে, বাট তাও জাসপ্রীত বুমরা কি করতে পারে আমরা শেষ 2 বছরে বিশেষ করে দেখেছি। একটা ম্যাচ সে একাই কীভাবে নাড়িয়ে দিতে পারে। পুরা অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং ডিপার্টমেন্ট, সাউথ আফ্রিকা যে একটা ম্যাচ জিতে যাচ্ছিল, সেই ম্যাচটা কিভাবে ওয়ার্ল্ড কাপ মানে মুখের থেকে নিয়ে আসতে পারে, সেরকম আমরা দেখেছি। তো এইরকম একজন বোলারকে ভারত পাচ্ছে না, বিশেষ করে পেস ডিপার্টমেন্টটা কি একটু নড়বড়ে হয়ে গেছে। হ্যাঁ, পেস ডিপার্টমেন্টটা আমার মনে হয় ভারতের, মানে যদি ব্যাটিং, স্পিন আর পেস আলাদা করেন তাহলে পেসটাই সবচেয়ে দুর্বল হয়ে গেছে আমার মনে হয়। কারণ মোহাম্মদ শামি ইনজুরি থেকে ফিরছে, খুব বেশি রিদমে নাই, খুব বেশি ম্যাচও তাকে খেলানো হয়নি। একটা টি20 একটা ওডিআই সে খেলছে। সে ডেলিভার করলে ভালো, বাট দেয়ার ইজ এ রিস্ক যে শামি খুব ভালো ডেলিভার করতে পারবে না। হার্ষিত রানা, হি ইজ ইন গুড ফর্ম, বাট মাত্র 2টা ওয়ানডে খেলা, খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, অ্যান্ড উই আর নট শিওর যে উনি কেমন করবেন। তো যেটা নিয়ে আমি শিওর না সেটা নিয়ে আমি আলাদা করে ভরসা সেভাবে রাখতে পারবো না। আর্শদীপ সিং টি20তে আউটস্ট্যান্ডিং বোলার, বাট এগেইন টি20 অ্যান্ড ওডিআই ইজ নট দ্য সেম। টি20তে আর্শদীপ শুরুর দিকে 2 ওভার বা 3 ওভার করতো, লাস্টের দিকে ডেথে এসে 1 ওভার করতো, কিন্তু এখানে শুরুর দিকে 6 ওভার, মিডলে 1 ওভার করতো, শুরুর দিকে 5 ওভার বা 6 ওভার করতে হবে, লাস্টের দিকে যায় ডেথে 3 ওভার বা 2 ওভার করতে হবে। সো শিফটটা করতে হবে আর্শদীপ সিংয়ের। এগেইন আর্শদীপেরও ওডিআইতে খুব বেশি বা তার যে এক্সপিরিয়েন্স সেটাও নাই। 4 নম্বর পেসার হিসেবে তাদের হার্দিক পান্ডিয়া আছে। সব মিলায় আমি বলবো ইন্ডিয়ার পেস লাইন আপটা একটু দুর্বল, এবং এখানে যদি বুমরাকে তো পাওয়া যায়নি, যদি সিরাজকেও পাওয়া যেত তাও আমি বলবো বেটার হতো। কারণ লাস্ট কয়েক বছরে এই যে এই 3 জন পেসারের মধ্যে শুধুমাত্র শামিরই নিয়মিত ওডিআই খেলার অভ্যাস আছে, বাদ বাকি এদের কিন্তু নাই। সেক্ষেত্রে যদি সিরাজকে কোনোভাবে আনা যেত আরেকটু শক্তিশালী হতো। সিরাজ তো বর্তমানে মক্কায় আছেন, আমরা দেখেছি গতকাল তিনি একটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। আমি গত 2-3 দিন ধরে, অথবা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরে, শুরুর আগে, এখন সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট দেখেছি ক্রিকেট রিলেটেড, যারা যেসব মিডিয়া হাউসগুলো আছে সেখানে তারা সবাই প্রেডিকশন জানতে চায় এই টাইমে। আমরাও যেটা করি, যেটা করে প্রেডিকশনের মধ্যে আমি দেখেছি ম্যাক্সিমাম যারা কমেন্ট করেছেন কিংবা পোলে ভোট দিয়েছেন, যে সবাই বলছে যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টটা 95% মানুষই বলছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টটা টিম ইন্ডিয়া থেকে কেউ একজন পাবে, বিশেষ করে ব্যাটিংয়ে ম্যাক্সিমামই শুভমান গিলের কথা বলছে। তোমার কাছে কি মনে হয়? সম্ভব, বাট এখনই আসলে 8 দলের 120 জন প্লেয়ারের মধ্যে কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে বলা কঠিন। একটু অ্যাড করে দিই, হাইস্ট রানও শুভমান গিলের কথা বলছে। হতে পারে, শুভমান গিল হতে পারে, বিরাট কোহলিও হতে পারে। বিরাট কোহলির নাম শুনলে সবাই অনেকে হয়তো অবাক হতে পারে, বাট বিরাট কোহলি ওডিআই তার চেয়ে বড় কথা কি আইসিসি টুর্নামেন্ট যখন আসে, তখন যখন দায়িত্ব বেড়ে যায়, বিরাট একটা না একটা ম্যাচে ডেলিভার করবেই। মানে ওর সবচেয়ে খারাপ অবস্থাতে একটা ম্যাচে ডেলিভার করবে, আর যদি একটু ভালো অবস্থায় তাহলে প্রতি ম্যাচে ইয়ে করবে। এখানে বসার আগে আমি বিরাটের একটা রিলস দেখতেছিলাম, যে স্টার স্পোর্টসের কথা বলছে। সে বললো যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করতেছিলাম, আমি সবসময় চ্যাম্পিয়ন্স ট্রফিকে পছন্দ করছি এই টুর্নামেন্টটা, কারণ
আপনি 2 বছর ধরে খেলে যখন র্যাঙ্কিংয়ে সেরা 8-এর মধ্যে থাকবেন তখন আপনাকে এইটা রিওয়ার্ড হিসেবে এই টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে। এর জন্য এই টুর্নামেন্ট আমার কাছে সবসময় আমার হৃদয়ে একটা ভালো জায়গায় ছিল। আর আইসিসি টুর্নামেন্টে যখনই আমরা বাংলাদেশের এগেনস্টে খেলছি ফার্স্ট ম্যাচ, তখন আমাদের ভালো গেছে সেটা। সো এই দুইটাই কিন্তু ভয়ের। এই যে 1 নম্বরে বিরাট বলছে আমি মিস করছি চ্যাম্পিয়ন্স ট্রফি, এটাও ভয়ের। 2 নম্বরে সে যে মনে রাখছে 2011-তে 11 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এগেনস্টে ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি করছিল, এইটাও ভয়ের। সুতরাং বিরাটকে আসলে হিসাবের বাইরে রাখার কিছু নাই, এটা খুবই সম্ভব ইন্ডিয়া থেকে একজন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সর্বোচ্চ রান স্কোরার যারা পাকিস্তানে খেলতেছে যেই দলগুলো, বাকি 7 দলের মধ্যে যে কোনো একজন হতে পারে। কারণ পাকিস্তানের উইকেটে ব্যাটিং সহায়ক বেশি, রান বেশি হবে। দুবাইতে 300-র নিচে রান হবে, পাকিস্তানে ম্যাক্সিমাম 300-র উপর রান হবে বলে মনে হয়। আর ইন্ডিয়ার কি প্লেয়ার হিসাবে কারা দেখছো তুমি এই টুর্নামেন্টে? ইন্ডিয়ার তো সবাই কি প্লেয়ার, কিন্তু বরুণ চক্রবর্তীকে আমার কাছে ভয়ানক মনে হয়। আমি শিওর না ও নিয়মিত ম্যাচও পাবে কিনা, কিন্তু আমার মিস্ট স্পিনাররা সবসময় এক্সক্লুসিভ, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। বরুণ চক্রবর্তী ক্যান বি ওয়ান। বোলারদের মধ্যে কুলদীপ যাদব হতে পারে। মানে আমি ইন্ডিয়ান পেসারদের ওপর এক্স ফ্যাক্টরের তকমা লাগাইতে চাচ্ছি না, সেই কি বলবো, সেই যোগ্যতা সম্ভবত এই পেস লাইন আপের নাই। ইন্ডিয়ান বোলারদের মধ্যে কুলদীপ আর চক্রবর্তী হতে পারে। ব্যাটারদের মধ্যে শ্রেয়াস আইয়ার অনেক ভালো একটা রোল প্লে করতেছে। আমরা যদি ইংল্যান্ড সিরিজকে আপনি দেখেন, প্রতি ম্যাচে কিন্তু শুরুর দিকে টপাটপ উইকেট হারাচ্ছে, এরপরে আইয়ার এসে ম্যাচটা ধরতেছে, মারতেছে, মানে উইকেটও যাচ্ছে না আবার রানের গতিটাও বাড়াচ্ছে। ব্যাটিংয়ের দিক দিয়ে আইয়ার, কোহলি, গিল, রোহিত সবাই। আচ্ছা, এবার আসে হচ্ছে হোস্ট নেশনে। গতকালকে আমরা পাকিস্তানের পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, অ্যাকচুয়ালি পাকিস্তান না, হোস্ট নেশন, মানে নিজের ঘরে ইন্ডিয়া খেলছে। এটা শুধুমাত্র পাকিস্তানে না, এই খেলা অস্ট্রেলিয়াতে হলেও ইন্ডিয়া নিজের ঘরের ফিল পায়, ইংল্যান্ডে হলেও ইন্ডিয়া নিজের ঘরের ফিল পায়, দুনিয়ার যে কোনো প্রান্তে খেলা হলে ইন্ডিয়া নিজের ঘরের ফিল পায়। একে তো দর্শক তাদের ফিল করায়, 2 নাম্বার হইলো আইসিসির যত টুর্নামেন্টই হোক না কেন, মানে সামনেও যত হবে, সবগুলাতেই পিচে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স থাকবেই। এটা ওপেন সিক্রেট, এভরিওয়ান নোস, কেউ মুখ ফুটে বলে না, বলেও লাভ হয় না। এক্স্যাক্টলি, বলেও লাভ হয় না। আমার চোখের সামনে যে জস বাটলারের ছবি ভাসতেছে, বাটলার যেমন ইয়েটা করলো, প্রতিবাদটা করলো, যে ইম্প্যাক্ট প্লেয়ার ওরা নামায় দিল, জাস্ট প্রতিবাদই করে গেল, কোনো দিক দিয়ে কোনো স্টেটমেন্ট নাই, কিছু নাই। এক্স্যাক্টলি। সো ইন্ডিয়া সব জায়গায় এই সুবিধাটা পায়। ইন্ডিয়া টিমটারে, আইসিসিতে ইন্ডিয়া টিমটারে কি তোমার অনেক, আমি যদি রিলেট করানোর চেষ্টা করি, ওই যে আমাদের সবার ফ্যামিলিতে একটা থাকে না যে কিছু ফুফা থাকে, তাদের একটু স্পেশাল ট্রিটমেন্ট করতেই হয় তোমার। এটা সবাই জানে, ধরো একটা অনুষ্ঠান হবে, সবাই জানে উনি আসবে, ওনার এই ট্রিটমেন্ট দিতে হবে, কিন্তু এটা দেওয়া ঠিক না, অন্য মেহমানদের তুলনায় এটা দেওয়া ঠিক না, তারপরে দিতে হবে, সবাই মেনে নেবে না। ব্যাপারটা এইরকম, তাইলে ব্যাপারটা হইলো ওই ফুফা বিদেশে থাকে, ওই যে অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠান আয়োজনের সব টাকা ওই ফুফা দিতেছে। এরপরে যখন ওই ফুফা আসবে, হ্যাঁ ফুফা অনেক বড় লোক, এরপরে ফুফা যখন আসবে, ফুফার বিশেষ যত্নার্থে নিতে হবে। ওই ফুফা যদি মাংসে ঝাল কম খায়, তাহলে মিষ্টি মাংস বানাইতে হবে, দ্যাটস ইট। মানে যে টাকা দিতেছে ভাই, দুধ দেওয়া গরুর লাথি খাইতে হয়। সো এখন আইসিসি ট্রাই করছিল অনেক, চায়নায় ক্রিকেট ঢোকানোর ট্রাই করছিল। চায়নায় যদি ক্রিকেট জনপ্রিয় হইতো তাহলে চায়নার বাজারটা পাইতো, ওইখান থেকে অর্থের যোগান আসতো, ফেল করছে। আমেরিকায় ক্রিকেট ঢোকানোর চেষ্টা করছে আইসিসি, এটা সফল হয়েছে সামহাউ। আমেরিকায় ধীরে ধীরে ক্রিকেট গ্রো করতেছে, কিন্তু সমস্যা হলো আমেরিকার ক্রিকেট আবার ইন্ডিয়া দখল করে নিছে। মানে আমেরিকায় যারা ক্রিকেট চালায় সবাই ইন্ডিয়ান। ফুফার মাংসেতে চিনি লাগবে। এক্স্যাক্টলি। ইন্ডিয়াকে আসলে ইভেন একটা সময় তো নিউজ আসছিল না যে আমেরিকান যে ক্রিকেট বোর্ডের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। হ্যাঁ, মানে বিশেষ করে গুজরাটি কিছু মানুষজন আছে আমেরিকার ক্রিকেট বোর্ডে, তারা ওখানে অনেক বেশি। ইন্ডিয়াতে তো আবার ক্রিকেটে যেরকম আইসিসিতে যেরকম ইন্ডিয়াতে আবার গুজরাটি। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট ইন্ডিয়ানরাও নয়, খালি গুজরাটিরাই আইসিসিটাকে আসলে আইসিসির উপর ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে। আইসিসির স্ক্রিপ্ট, আইপিএল এর স্ক্রিপ্ট ওগুলাতে আমি যাব না, বাট আইসিসির প্রেসিডেন্ট যেহেতু একজন গুজরাটি, সেহেতু ইট সেজ অল। এবার একটু সিরিয়াস কথায় আসি। ভারতের পারফরমেন্স, তুমি যেহেতু তারা সবগুলো ম্যাচ এখানেই খেলবে, যদি ফাইনাল পর্যন্ত যায় এখানেই খেলবে, কারণ ফাইনালটাও তাদের জন্য ওইখানেই হবে। তো 3টা টিম তাদের জন্য খেলতে, তাদের সাথে তাদের বিপক্ষে খেলতে ট্রাভেল করবে, আর বাংলাদেশ তো ডিরেক্টই গেল।
তাদের পারফরমেন্সটা তুমি কিরকম দেখো? হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? নেক্সট দুটা ম্যাচ, একটা পাকিস্তানের সাথে, একটা নিউজিল্যান্ডের সাথে, আর প্রথম ম্যাচ তো বাংলাদেশের সাথে। হোঁচট খাওয়ার সম্ভাবনা তো থাকেই, ক্রিকেট খেলতে নামলে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবেই, বাট ইন্ডিয়া ফেভারিট হয়ে নামবে। বাট যদি তারা হোঁচট খায় কোন কোন জায়গাতে খাবে? নিউজিল্যান্ডের এগেনস্টে খাবে না, পাকিস্তানের এগেনস্টেও গ্রুপ পর্বে সব ম্যাচ জিতবে ইন্ডিয়া। মানে যদি হারে বাংলাদেশের কাছে হারবে, বাদ বাকি নিউজিল্যান্ড আর পাকিস্তানের কাছে। মানে আমরা একটু নোট করে দিতে চাই যে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে কেউ এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে যদি ইন্ডিয়াকে কেউ হারাতে পারে, সেটা বাংলাদেশই সেটা পারে। বাংলাদেশ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ সেটা তো আবার এইভাবে বলতে আমি দায়িত্ব নিব, কেউ যদি পারে ইন্ডিয়াকে গ্রুপ পর্বে হারাতে, সেটা নাজমুল হোসেন শান্তর দল। এক্স্যাক্টলি। আর শান্ত তো বলেছেন যে তারা ট্রফির জন্য গেছে। এক্স্যাক্টলি। এবং শান্ত আজকেও দুর্দান্তভাবে প্রেস কনফারেন্সটা হ্যান্ডেল করছে। আমার খুবই ইমপ্রেসিভ লাগছে, 18 মিনিট ধরে কথা বলছে, সবাই গুতাইছে যে একাদশ কেমন হবে, কে খেলবে না খেলবে, একটা হিন্টও দেয়নি। এবং মজার ব্যাপার হলো ইন্ডিয়ান সাংবাদিকেরা ধরেই নিছে নাহিদ রানা খেলবে। নাহিদ রানাকে নিয়ে 7টা আলাদা আলাদা প্রশ্ন গেছে, শান্ত প্রত্যেকবার বলছে যদি সে কালকে খেলে তাহলে সে তার প্ল্যান মতো খেলবে, সোজা হিসাব। এবং আরও দু একটা জায়গায় ভালো লাগছে, শান্তকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বুমরা নাই, এটা তোমাদের জন্য নিশ্চয়ই স্বস্তির, কিভাবে দেখছো ব্যাপারটা? বলছেন না, আমি কোনো ইন্ডিভিজুয়াল ক্রিকেটার নিয়ে আলোচনা ভাবতেছি না, ওরা সবাই ভালো, তার জন্য আমরা নিজেদের কথা ভাবতেছি। আরেকটা ব্যাপার, এই যে কাউকে নিয়ে ভাবতেছি না, এইটার মধ্যেও কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে আজও একটা কোশ্চেন করা হয়েছে যে সাকিব আল হাসানকে মিস করবেন কি না। অ্যাজ এ দর্শক আমরা কিন্তু মিস করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ক্রিকেট যারা দেখে, কারণ সাকিব আল হাসানের ইম্প্যাক্ট কি হতে পারে মাঠে, কয়েকটা ওভারে বা কয়েক ওভার তিনি ব্যাটিংয়ে থাকলে সেই হিসাবে মিস করব। কিন্তু শান্ত কিন্তু এখানেও একটা চতুর্থ দেখিয়েছে। শান্তর এই উত্তরটা আমার পছন্দ হয়েছে। আমি খুবই চালাকি, খুবই ব্রেভ একটা মনোভাব দেখেছে। কারণ সাকিব বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ। অনেক বিতর্কে সাকিব বাংলাদেশের যারা সুপারস্টার আছেন বা যারা তারকা আছেন তাদের সবার আগে সাকিবের নাম আসবে, বাট তার জন্য একটা টুর্নামেন্ট থেমে থাকতে পারবে না। এক্স্যাক্টলি। এখানে যারা বাংলাদেশ সাকিব আল হাসানের সমর্থক আছে তাদের আমি বলতে চাই, আপনারা হয়তোবা শান্তর এই কথা পছন্দ করেননি, বাট ট্রাস্ট মি, শান্ত দুর্দান্ত একটা উত্তর দিছে। কেন দিছে আমি বলি, কারণ একটা দল টুর্নামেন্ট খেলতে চলে গেছে, রাত পোহাইলেই দলটা খেলতে নামবে, এবং এই সাকিব আল হাসান ইস্যু গত 6 মাস ধরে চলতেছে দেশের ক্রিকেটে। যে কাউকে যে কোনো জায়গায় প্রশ্ন করলে সাকিবের কথাই প্রশ্ন করা হয়। সো এখানে ওই খেলতে গিয়েও সাকিবকে নিয়ে আলাদা করে প্রশ্ন করার আমার মনে হয় দরকার ছিল না, এবং সাকিবকে নিয়ে আলাদা করে উত্তর দেওয়ারও তেমন কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি। এবং আপনি ধরেন খেলতে গেছেন, ধরেন শান্ত আজকে বললো যে হ্যাঁ মিস করবো, তাহলে ওই স্কোয়াডে যে 14 জন আছে তাদের মধ্যে যে কোনো একজন তো ভাবতে পারে যে আমরা তো আসি, এরপরে সাকিব আল হাসানকে মিস করার কি আছে। শান্ত সাকিব আল হাসানকে কোনোভাবেই ডিসরেসপেক্ট করেননি, জাস্ট এই টুর্নামেন্টের আগে একটা ম্যাচ খেলতে নামার আগে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের উত্তর দেয়া আসলে অমূলক ছিল, অযৌক্তিক ছিল। এই কারণে তিনি এক কথায় শেষ করে, প্রশ্নটাই অযৌক্তিক ছিল, এটা নিয়ে উত্তর দিলেও সেটা অযৌক্তিকই হতো, এক কথায় শেষ করে দিয়েছেন জি না। আবারও বলছি, নাজমুল হোসেন শান্ত কোনোভাবেই সাকিব আল হাসানকে ডিসরেসপেক্ট করেননি। আমি শিওর আপনারা যদি আসলেই সাকিব ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কিছুদিন আগেও সাম্প্রতিক অতীতেও নাজমুল হোসেন শান্ত বারবার সাকিবের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি এই কিছুদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছিল, তিনি বলেছেন আমি চাই 3 বড় ভাই 4 বড় ভাই খেলুক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক। সো শান্তর জায়গা থেকে শান্ত সাকিবের সাপোর্টে ওই কথাটা তো বলেছেন যে স্টেটাস দিলে যদি সবকিছু সমাধান হয়ে যায় আমিও দেব। বাট আমি এই ফয়সালের সাথে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, শান্ত সাকিবকে ডিসরেসপেক্ট করেননি, যেটা তিনি আগেও করেননি, এখানেও করার প্রশ্ন আসে না। শান্ত ঠিক ওই কাজটা করেছেন যেটা একজন ক্যাপ্টেনের করা উচিত ছিল। কারণ এইখানে কাল বাংলাদেশ এই টাইমে বাংলাদেশের অলরেডি বাংলাদেশের ম্যাচের একটা আমরা যখন শুট করছি ততক্ষণে প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার কথা। এই টাইমে এসে সাকিব আল হাসানকে মিস করে বাংলাদেশ টিম কি করবে? যদি একটা জিনিস হয় সেটা হচ্ছে ডিমোটিভেটই হবে, কারণ আপনি অতীতেই রাখতে হবে। বাংলাদেশ এটা টুর্নামেন্ট যাচ্ছে, আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলছিলাম, যাও বাংলাদেশ ঢুকেই গেছে আমাদের অন্তরাত্মা থেকে। তো অবশ্যই ইন্ডিয়া নিয়ে কথাবার্তা মোটামুটি শেষ। ইন্ডিয়া সবচেয়ে শক্তিশালী দল, নতুন করে প্রমাণ করার কিছু নাই, তবে আমরা চাইবো না আগামীকাল ইন্ডিয়া সবচেয়ে শক্তিশালী থাকুক। ওই যে মনে রাখতে হবে কোনো দল হারাইতে পারলে দায়িত্ব দিয়ে বলতেছি, আগামীকাল ইন্ডিয়া শক্তিশালী থাকুক, এটা আমরা চাইবো না, 16 কোটি মানুষ চাইবে না, কেউই চাইবে না। তবে এটা বলে শেষ করব, ইন্ডিয়া ভালো দল কিন্তু কালকে হেরে যাক।
আমরা এটাই চাই, সবাই এটাই চায়, আমি ফয়সাল নিশ্চয়ই এটাই চাও, রাইট? মানে কড়া করে দোয়া করতে হবে যেন আমাদের 16 কোটির শক্তি ওদের 120 কোটির দোয়ার শক্তির চেয়ে বেশি হয়। হ্যাঁ। সুতরাং ঠিকঠাক মতো সঠিক প্রসেসে দোয়া করতে হবে, বাদ বাকিটা প্লেয়ার যেটা ওয়ার্ল্ড কাপে, লাস্ট ওয়ার্ল্ড কাপে মেহেদি বলেছিল না, শেখ মেহেদি, যে দোয়া করেন বাংলাদেশ টিম ভালো খেলুক, ইন্ডিয়াকে হারাক, তারপর ইন্ডিয়া তাদের শক্তিশালী দল নিয়ে যা ইচ্ছা করুক, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। বাট আমরা প্রথম ম্যাচে জয় প্রত্যাশা করছি ভারতের বিপক্ষে, এই বলে আজকের পর্ব এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা অন্য আরেকটা টিম নিয়ে আলোচনা করব।